রোগা হওয়ার সহজ উপায় সত্যি কিছু আছে কি? রোগা থাকার সহজ উপায় বলে কিছু নেই, তবে রোগা থাকতে গেলে উপায়গুলো খুব সহজে করা যায়। মানে ব্যাপারটাকে খুব কনসিস্টেন্টলি ওয়েতে এবং রেগুলার ডিসিপ্লিন ওয়েতে বা নিষ্ঠার সঙ্গে যদি করতে পারা যায়, তাহলে রোগা বা মোটা, এই রোগা বা মোটা এই দুটো টার্ম কিন্তু খুব একটা আমি বলতে ভালোবাসি না। সেই জন্য আমার যে ট্যাগলাইনটা বা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে ওয়েট কারেকশনস এবং আইডিয়াল বিএমআই। এই বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আমার নিজের শরীরের আমার উচ্চতা অনুযায়ী আমার কতটা ওয়েট থাকা উচিত, সেইটা একটা অঙ্কের মাধ্যমে আমি যদি বুঝতে পারি তাহলে আমি ঠিক থাকবো। সেখানে কে রোগা কে মোটা এই ব্যাপারে কোনো রকমেই কোনো মানে কি বলবো কন্ট্রাডিক্টরি কোনো কমেন্ট বা কোনো রকম বডি শেমিংয়ের ব্যাপার থাকবেই না। তার মধ্যেও একটা ব্যাপার হচ্ছে মানুষ কিন্তু যারা ধরুন অ্যাকচুয়ালি যাদের বিএমআই অতটা বেশি নয় তারাও কিন্তু এখন দৌড়চ্ছেন আরও কিভাবে কমানো যায়, আরও কিভাবে কম হওয়া যায়, জিরো সাইজে কি করে পৌঁছানো যায়। আপনি তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, কি দেখেন? একটা খুব ট্রেন্ড রয়েছে মানুষের, যেরকমভাবে আমাদের সায়েন্সও প্রোগ্রেসিভ আর মানুষও আজকাল খুব ইন্টারনেট স্যাভি হয়ে পড়েছেন। ফলে সব কিছু দেখে খুব চটজলদিভাবে কোনো কিছুকে তারা চেষ্টা করছেন যে সেটাকে গ্রহণ করবার। হয়তো মনে হলো যে আমি জানি না যে আমার বিএমআই কত, বা আমি কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিইনি, তারপরেও আমি আমার শরীরের কন্ডিশন না বুঝেও আমি ক্র্যাশ ডায়েটিং করছি, আমি স্কিপ ডায়েটিং করছি, আমি কিটো ডায়েট করছি, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি। আপনি বোধহয় শুনে থাকবেন বিং আ জার্নালিস্ট যে এই করতে গিয়ে কিন্তু অনেক অভিনেত্রী বা অনেক মানুষ কিন্তু নিজেদের প্রাণ হারিয়েছেন। অনেকে অ্যানোরেক্সিক হয়ে অনেকে গেছে। অ্যানোরেক্সিক হয়ে পড়েছেন, অনেকের ব্রেনের মধ্যে গ্লুকোজের অভাবে তার কিটো অ্যাসিডোসিস হয়ে গিয়েছে এবং মৃত্যু পর্যন্ত ঘটেছে। সুতরাং আমি আমার শরীরের কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট, কতটা ফ্যাট, ভাইটামিন মিনারেলের চাহিদা না বুঝে যদি আমি ইচ্ছে করে আরও রোগা, আরও ওই যে বলছেন জিরো সাইজ এগুলো করতে চাই, তাহলে কিন্তু বিপদ আমারই। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রতিদিন আমাদের কানে আসছে। প্রথম হলো বুলেট কফি বা ঘি কফি। এই ব্যাপারটা কি? বুলেট কফি বা ঘি কফি, দেখা যাচ্ছে যে কফি এমন একটা জিনিস, হ্যাঁ, যার মধ্যে কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, ট্যানিন রয়েছে, ক্যাফিন রয়েছে, এবং যেগুলো আমাদের কি হচ্ছে একটা উত্তেজক পানীয় হিসেবে আমরা গ্রহণ করছি। কিন্তু এই কথাটাও মাথায় রাখতে হবে যে কফি পান করার কিন্তু একটা কোয়ান্টিটি রয়েছে। সারা দিনে মোটামুটি আমি 250 থেকে 300 ml অবধি কফি পান করতে পারি। কিন্তু আমি হয়তো একটা ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছি, একটা বিটা ব্লকার খাচ্ছি, বা আমি হয়তো এসি ইনহিবিটার খাচ্ছি, বা আমি হয়তো একটা এআরবি খাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি মাত্রাতিরিক্ত কফি পান করতে শুরু করি তাহলে কিন্তু আমার বিপদ। কারণ কি হয়, যত কফি পান বেশি মানুষ করবেন তার হৃদস্পন্দনের হার, অর্থাৎ তার যে কি বলবো হার্টবিট। তার যে হার্টবিট, এটা কিন্তু অনেক বেশি বাড়তে শুরু করে। সেই জন্য কি হয় যে অতিরিক্ত কফি খেলে যদি আমার হার্টবিট বাড়তে শুরু করে, তাহলে একটা মানুষ ট্যাকিকার্ডিক হয়ে যেতে পারেন, একটা মানুষের হার্টের সমস্যা হতে পারে। তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। বুলেট কফি বা যে কোনো ধরনের পোশাকের নাম দেওয়া কফি হোক না কেন, কফি মানুষ খেতেই পারেন বা পান করতেই পারেন, প্রোভাইডেড অতিরিক্ত দুধ দিয়ে নয় এবং চিনি সহকারে নয়। যদি দুধ এবং চিনি সহকারে বা আমি কফিটা না পান করি, তাহলে সেই কফিটা, ব্ল্যাক কফিটা কিন্তু আমার শরীরের জন্য ভালো হবে। যদি আমি ক্যালোরি কাট ডাউনই করতে চাই, যদি আমি ডায়াবেটিসের সমস্যাতে ভুগি, তাহলে কিন্তু কোনো রকমভাবে ওই চিনি এবং অতিরিক্ত দুধ, যেগুলো থেকে আমার কফিতে ক্যালোরি অ্যাড হলো, সেগুলো করা চলবে না। সকালবেলায় এখন অনেকে খালি পেটে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বলা হয় তাতে নাকি ওয়েট লস হয়। এটা কি আদৌ সত্যি? এগুলো পুরোটাই জানেন তো মিথ। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘি দিয়ে কফি খাচ্ছেন, বা ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে পাতিলেবু আর মধু সহযোগে খাচ্ছেন, তাতে ওয়েট লস হবে, অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, অনেকে লিখছেন, অনেকে বলছেন, দিস আর অ্যাবসোলিউট মিথ। তার কারণটা হচ্ছে যে ঘিয়ের মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যাকে বলি সম্পৃক্ত ফ্যাট। আপনি দেখবেন যে যদি আপনি ঘি ঘরের তাপমাত্রায় রেখে দেন, সেই ঘিটা কিন্তু শক্ত থাকছে। যখনই ওখানে হিটিং টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার দিচ্ছেন, তখন দেখবেন ঘিটা তরলে পরিণত হচ্ছে। অনুরূপভাবে আমি যদি মধু দেখি, সেই মধুর মধ্যে কিন্তু সুক্রোজ রয়েছে। সেই সুক্রোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। যেরকম চিনিতে সুক্রোজ রয়েছে, সেরকম মধুতেও সুক্রোজ রয়েছে। তাহলে যেতে সুক্রোজ রয়েছে, সেটা দিয়ে আমি কী করে ওয়েট রিডাকশন করব?
সুতরাং এইগুলো কিন্তু ওই দীর্ঘদিন মানুষ করে আসছেন বলে একটা ওই ট্রেন্ডস বলে না, সেই ট্রেন্ডসেই কিন্তু এগুলো চলে আসছে, যার কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি ভিত্তি নেই। বা এম্পেরিক্যালি একদমই এগুলো সাউন্ডেড নয়। তার মানে আপনি বলছেন যে মধু খেলে ওয়েট লসের কোনো কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনাই নেই, বরঞ্চ ওয়েট গেইন হবে। বরঞ্চ গরম জল এবং পাতিলেবু এই দুটোর সাথে ওয়েট লসের সম্পর্ক বলতে গেলে আমাদের তো ওয়েট লস একটা থার্মোরেগুলেশনের উপর ডিপেন্ড করে। ধরুন এখন শীতকাল বা কোনো সময় গরমকাল, তার কিন্তু পুরো যে থার্মোরেগুলেশন প্রসিডিওর বা তার যে মেকানিজমটা কিন্তু চেঞ্জ হয়। শীতকালে দেখবেন আমাদের ভ্যাসো কনস্ট্রিকশনটা বেশি হয়, অর্থাৎ বাইরের ঠান্ডা টেম্পারেচারের জন্য শরীরের মধ্যে যে ফ্যাট যেগুলো রয়েছে সেগুলো ইনসুলেট করতে সাহায্য করে। তার ফলে কি হয়, শীতকালে দেখবেন ওয়েটের বাড়ার প্রবণতাটাও বেশি হয়। কিন্তু গরমকালে আবার যেহেতু অতিরিক্ত পার্সপিরেশনটা হচ্ছে, যাকে আমরা সেন্সিবল পার্সপিরেশন বলে থাকি, ঘাম হচ্ছে। ঘাম হচ্ছে বলে সেক্ষেত্রে ওয়েট লসের প্রবণতাটা অনেক বেশি বাড়ে। মধু দিয়ে ওয়েট কমাবো সম্ভব নয়, গরম জল এবং পাতিলেবু হয়তো ওয়ান অফ দ্য কম্পোনেন্টস হতে পারে। আবার অনুরূপভাবে হয়তো আপনার পরের প্রশ্ন আসবে গ্রিন টি। কেউ যদি গ্রিন টির আগে পরে এই পাতিলেবু জল খান বা গ্রিন টি পাতিলেবু দিয়ে খান, জানেন তো যে গ্রিন টি পাতিলেবু দিয়ে খেলে বা গ্রিন টির পরপরই লেবু খেলে স্টোন হবার প্রবণতা থাকে, বলেন গল কি? ব্লাডার স্টোন এবং কিডনি স্টোন। তার কারণটা হচ্ছে যে এই গ্রিন টির এবং পাতিলেবু এগুলো মিলে না কি করে না অক্সালেট স্টোন তৈরি করে। এই অক্সালেট স্টোন কিন্তু কিডনি স্টোনও হতে পারে, আবার এই অক্সালেট স্টোন অনেক সময়তে কিন্তু আমাদের গল ব্লাডারেও স্টোন করতে পারে। সেই জন্য গ্রিন টি খাবার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে কোনো কিছু খাওয়ার দরকার নেই। গ্রিন টির সঙ্গে কোনো বিস্কিটের প্রয়োজন নেই, এবং গ্রিন টির মধ্যে যে উপকারী এপিগ্যালেটোক্যাটেচিন গ্যালেট বা ক্যাটেচিন থাকে, সেইটা হচ্ছে আমাদের শরীরের যে ফ্রি র্যাডিক্যালগুলো হয় সেগুলো তৈরি করতে বাধা দেয়। তার ফলে কী হয়, খুব সহজ বাংলা ভাষায় ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার সমস্যা, হাইপারটেনশন এবং ক্যান্সারের মতো অসুখ এগুলো প্রতিরোধ করতে বা এগুলোকে রোধ করতে অনেকটা বেশি সাহায্য করে গ্রিন টি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রিন টি প্রচণ্ড গরম জলে ফুটছে, সেই জলের মধ্যে গ্রিন টি দিলাম, তার সঙ্গে প্রচণ্ড দুধ দিলাম এবং চিনি দিলাম, তাহলে কি হবে, গ্রিন টির মধ্যে যে ইম্পর্ট্যান্ট অয়েলসগুলো রয়েছে সেগুলো ভোলাটাইল হয়ে যাবে, রিটেন করতে পারবো না। আর যেগুলো খারাপ ওর মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে ট্যানিন বা কম মাত্রায় ক্যাফিন, সেগুলোকে রিটেন করবে। ফলে কি হবে, আমরা হয়তো লোক দেখানো গ্রিন টি খেলাম, কিন্তু কাজের কাজ শরীরের হবে যে না। কাজের জন্য গ্রিন টি পান করছি সেটা করা চলবে না। সেই জন্য গ্রিন টি যে কাপে আপনি খাবেন, সঙ্গে সঙ্গে গ্রিন টি খাওয়া হয়ে গেলে সেই কাপেরই 3 কাপ জল খেয়ে ফেলবেন। তাহলে কি হবে, যেগুলো খারাপ পদার্থ রয়েছে শরীর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, এবং গ্রিন টি থেকে যে উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা গ্রিন টিটা পান করছি সেগুলো আমাদের রিটেন করতে পারবো। আপনি বললেন যে গ্রিন টি খাওয়ার আধ ঘন্টা আগে কিছু খাবো না, পরে কিছু খাবো না। আমরা একদমই। কিন্তু অনেক জায়গায় দেখি বলা হয় যে ভরা পেটেই গ্রিন টি খাওয়া উচিত। একদম তার মানে এটা সম্পূর্ণ ভুল। একদম সম্পূর্ণ ভুল। মানে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি কিছু নেই, কারণ ভরা পেটে গ্রিন টি খেলে বলা যায় না সেই খাবারের মধ্যে কোনো রকমভাবে সাইট্রাস বা সেই খাবারের মধ্যে অক্সালেট এগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি গ্রিন টি খেলাম, তাহলে কিন্তু সেটা রিয়াকশন হয়ে গিয়ে কিন্তু অনেক সময়তে গল ব্লাডারে স্টোন হতে পারে। এবং আমরা দেখেছি কোভিড পিরিয়ডে অনেক সময়তে যখন আমরা বলতাম, আমরা অনেক জায়গাতে অনেক মিডিয়াতে বলেছি যে আপনাদের ইমিউনিটি স্ট্রং করুন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাতারাতি ওভার দ্য নাইট দিস ইজ নট আ ম্যাজিক। Possible সব নয়। কিছুর একটা সময়সীমা আছে। আমি মনে করি আজকে আমার ইমিউনিটি সুইচ টিপে দিলাম, কালকে ইমিউনিটি স্ট্রং হয়ে গেল, আজকেই আমার সুইচ টিপে দিলাম, কালকেই আমি রোগা হয়ে গেলাম। ইটস ইম্পসিবল, আটারলি ইম্পসিবল। তো সেই জায়গাতে তারা কি করতো, দিনে প্রায় 5-6টা ভাইটামিন, 5-6টা ক্যালসিয়ামের বড়ি কাউকে না জিজ্ঞেস করে খেতে, কারণ তার টিভিতে দেখছে যে ডাক্তারবাবুরা বা ডায়েটিশিয়ানরা ক্যালসিয়াম খেতে বলছেন, ভাইটামিন সি খেতে বলছেন। এতে কিন্তু অনেক মানুষ পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন কেউ গল ব্লাডার স্টোনের শিকার হয়েছে, কারোর কিডনি স্টোন হয়েছে, এই সমস্যা কারো হার্টে ব্লক। হার্টে ব্লক হয়েছে। সুতরাং কাউকে না পরামর্শ করে ওভার দ্য কাউন্টার নিজের মতো করে আমি একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে নিলাম বা খেয়ে ফেললাম, দিস ইজ নট অ্যাকসেপ্টেড। আমরা খালি পেটে খাওয়ার কথা বলছিলাম। অনেক সময় বলা হয় যে চিয়া সিড খালি পেটে যদি খাওয়া যায় তাহলে নাকি ওজন কমে। সকালবেলায় উঠে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন চিয়া সিড, পরের দিন সেটা খাবেন জলের সঙ্গে, তাহলে নাকি ওজন কমবে, ওয়েট লস হবে। এটা কি সত্যি হয়? চিয়া সিডসের না অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, কারণ চিয়া সিডসকে আমরা অ্যাকচুয়ালি বলি সালভিয়া হিসপানিকা,
লিডস বা সিডস হিসেবে বলা হয় আর কি। এবং অনেক গবেষণাপত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে সলিউবল ডায়েটারি ফাইবার থাকে, যেটা কি করে আমাদের গ্যাস্ট্রিক এমটিং রেটটাকে বাড়ায়। অর্থাৎ কি হয়, চিয়া সিডস খাবার মোটামুটি 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমাদের বেশি খিদে পায় না। ফলে কি হলো, স্টমাকের মধ্যে একটা তার ট্রানজিট টাইমটা বাড়িয়ে দিল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, চিয়া সিডসের মধ্যে এতটা ভালো পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার দরুন আমাদের যে এক্সট্রা বা অতিরিক্ত ফ্যাটগুলো রইল, সেই ফ্যাটগুলো আমরা দেখবেন একটা খুব সায়েন্সে কথা বলি, একটা গাট ব্রেইন অ্যাক্সিস, অর্থাৎ আমাদের গাট মানে আমাদের বৃহদন্ত, সেখানে কিন্তু আমাদের কোনো ডাইজেশন হয় না। সেইখানে কি করে, এই চিয়া সিডসটা কিন্তু কাজ করে। এবং দেখবেন যে উপকারী ব্যাকটেরিয়া, যাকে আমরা টক দই বলি, যার মধ্যে খুব ভালো প্রোবায়োটিক থাকে, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস বা বিফিডোব্যাকটেরিয়াম বা র‍্যামনোসাস, যে কোনো স্পিসিসেরই হোক না কেন, সেগুলো ওই চিয়া সিডসের ফাইবারটাকে নিয়ে কাজ করে একটা সিম্বায়োটিক তৈরি করে, এবং যেইটা শরীরের মধ্যে পুরো মেটাবলিজমটা কন্ট্রোল করে। এবং সেই কন্ট্রোলের জন্য কি হয় না, আমাদের ওয়েট কারেকশন বা ওয়েট রিডাকশনটা খুব ভালো হয়। ফলে চিয়া সিডস অবভিয়াসলি খাওয়া ভালো। আবার যদি আমি ডাউন সাইডের দেখে থাকি, তাহলে দেখব যারা ধরুন গ্যাস্ট্রো প্রবলেমে ভুগছেন, যাদের ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে, যাদের ক্রনস ডিজিজ রয়েছে, আলসারেটিভ কোলাইটিস রয়েছে, আমরা অনেক সময়তে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানরা লো ফুড ম্যাপ বা লো রেসিডিউ ডায়েট প্রেসক্রাইব করেছি, তাদের জন্য কিন্তু চিয়া সিডস নয়। আমি আবারও বললাম যে আমার জন্য কি ডায়েট, সেইটা আমি নিজে ডাক্তারি করে না বিশ্লেষণ করে যদি আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শ নিই, তাহলে বুঝতে পারবো যে আমার কোনটা ভালো। আজকাল মার্কেটিং কিমিকে না সব কিছু অ্যাভেলেবেল এবং হাতের মুঠোয়, মুঠোফোন, তার মধ্যে আপনি ক্লিক করছেন একটা ইন্টারনেটের সব পাওয়া সাইট, যায়। আপনি দেখতে পাচ্ছেন এইটা খুব ভালো, ওইটা খুব ভালো, কিন্তু কোনটা ভালো, কতটা ভালো, এবং সেই ভালোটা আমার জন্য ভালো কিনা। আজকে আমি কথা বলছি, এই দুজনের কিন্তু মেটাবলিজম রেট আর ডিফারেন্ট। এই দুজনের মধ্যে কিন্তু আমাদের বিএমআই ডিফারেন্ট, আমাদের খাদ্য চাহিদা ডিফারেন্ট, আমাদের মেবি জেন্ডার ডিফারেন্ট। তো আপনার যেটা ক্যালোরি চাহিদা, আমার ক্যালোরি চাহিদা ডিফারেন্ট। তো আমি কিভাবে দুজনের ডায়েটটাকে আমি একটা ইউনিফর্ম করব? সম্ভব নয়। কিন্তু একটা generalize ভাবে জেনারেলাইজড possible ভাবে নয়। পসিবল, মানে ও খাচ্ছে বলে আমিও খাবো, ও রোগা হচ্ছে বলে আমিও রোগা হব, ওটা। এবং ডায়েট করাটা না একটা সেই সিন্দুকের একটা কি বলবো, গয়নার মতো হয়ে গিয়েছে। কেউ নিজের রেজিম কাউকে বলবে না, এটা ওপেন ফোরাম, আস্তে ইটস আ আস্তে তো মেডিকেল কাটছে ফিল্ড, নিশ্চয়ই এই ইটস ব্যাপারটা। অ্যান্ড আ পিওর মেডিসিন, আ পিওর মেডিকেল ফিল্ড। তো সেই জায়গাতে আপনি গেছেন, আপনি মানে নিশ্চয়ই আপনি যাবেন, বলবেন, বাড়ির লোককে বলবেন। আমি বলছি না আপনার পাড়া প্রতিবেশীকেও বলতে হবে, কিন্তু বাড়ির লোক যদি আপনার পাশে না থাকে, তাহলে কে আপনাকে বুঝবে? তো হ্যাঁ, সেই সেটা ব্যাপারটা ডায়েট ফলোই বা কি করে কি করবেন করে যদি করবেন? বাড়ির তো লোক সেই না জিনিসগুলো হচ্ছে জানেন। খুব ইম্পর্টেন্ট। ফলে করে কি, লোকে এই মানে ইনহিবিশনগুলো কাটাতে নিজেই তখন একটা ইন্টারনেট সার্চ করে যা পাচ্ছে তাই করে গিয়ে শরীরটা কিন্তু খারাপের দিকে নিয়ে